হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী। তো চলো, আমার প্রচুর চুল উঠছে, তো আমি একটু সর্ষের তেল, কালো জিরা, মেথি দিয়ে গরম করে লাগাচ্ছি। প্রচুর চুল উঠছে। আমার এমনিতেই একটা হিন্দি চ্যানেল আছে যেখানে আমি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার অ্যান্ড মেকআপ রিলেটেড ভিডিও ছাড়ি, কিন্তু প্রায় 2-3 মাস আমি ওখানে কোনো ভিডিও আপলোড করিনি। আর 3 মাসের উপর হয়ে গেছে আমি কোনো হেয়ার কেয়ার করিনি। এখন তো প্রচুর পরিমাণে চুল উঠছে। আমি জানি যে আমি যদি চুলের কেয়ার করি মাছটা ঠিক হয়ে যায়। তো চলো, তোমাদের সাথে আমি আজ শেয়ার করবো এই পায়ের পুরো কী হয়েছিল না হয়েছিল। তেল মাখতে মাখতেই বলছি, কেননা শর্টস ভিডিওর মধ্যে অত কিছু শেয়ার করা যায় না। আর আমার একটু প্রবলেম কথা বলতে হবে, কেননা আমি যখনই ক্যামেরা বা ফোনের সামনে আসি আমার হিন্দি বেরিয়ে যায়। কেননা আমার তো ওই গত 3-4 বছর ধরে হিন্দি চ্যানেলটা চালাচ্ছি, তাহলে ফোন অন করা মানেই আমার হিন্দিটাই বেশি বেরিয়ে আসে। এমনিতে বাংলা বেরোয়, কিন্তু কথা যখন বলি হিন্দিতে ওই চ্যানেলের জন্য বেশি বলা হয়, তো সেটা বাদ দেবে। কিন্তু ব্যাপারটা বলছি শোনো। আমি আসছিলাম দিদির বাড়ি, স্যাটারডেতে আসছিলাম দিদির বাড়ি। সেদিন আসতে বাঁকুড়া আসছিলাম আর কি। আমি ওই সাইডে থাকি, ঝাড়গ্রাম ওই সাইডে, ওখানে জব করি। তো আমার জেঠুর একটা আই অপারেশন হয়েছিল, সেটা তোমরা জানো। আর একটা করার জন্যই আমি আসছিলাম। তো সরাসরি বাঁকুড়াই আসছিলাম, কেননা দিদিরও বেশি দিন ছুটি নেই। তো ওর সাথে দেখা হয়ে যাবে, প্লাস দিদির ছেলেটার জন্য। তো তোমরা জানো, যারা বাঁকুড় সম্বন্ধে জানো, ধলডাং যেটাকে বলে, দিদি থাকে পোয়া বাগানে। তো ধলডাং থেকে পোয়া বাগান আমি বাসের জন্য আর ওয়েট করলাম না, টোটো পেলাম, চেপে গেলাম বলতে বাস ছিল। একজন বললো যে না, বাসটা 5-10 মিনিট পরেই আছে। তো একজন বয়স্ক লোক ছিল টোটোতে, সে ডাকছিল যে সবাইকে আসুন আসুন। সেই টাইমে কোনো প্যাসেঞ্জার সেরকম পায়নি, বা আর 2-3 জন হলেও আর কি ছাড়তো। তো আমার একটু বয়স্ক লোক দেখে মায়া লাগলো আর কি। আমি তার টোটোতে চাপলাম। তখন প্রায় 5:15-20 আমি চেপেছি আর কি, 20-তে। বাসটাও ওই 20-22-এই ছিল। টোটোতে চেপেছি, টোটোটা একটু স্পিডে আসছিলো, আর বয়স্ক লোক চালাচ্ছিল, চশমাও পরেছিল সে। আমরা 4 জন মেয়ে আর একজন ওদেরই কেউ রিলেটিভ ছিল, সে বসেছিল আগুনে ড্রাইভারের পাশে। আর আমরা 4 জন মেয়ে ছিলাম, দুজন ওই সিটে, দুজন এই সিটে। তো দাদু স্পিডেই চালাচ্ছিল, কেননা বাকিরা সেই মুহূর্তে নেমে যাবো বলছিল, যে না বাসটা আসছে তাহলে যাবো না, এইরকম ব্যাপারটা আর কি। দাদু বললো আমি তাড়াতাড়ি পৌঁছে দেবো, বাসটার থেকে আগে পৌঁছাবো। দাদু সেই জন্য মনে হয় একটু স্পিডে চালাচ্ছিল। 5:30 মানে তো প্রায় এখন শীতের দিনে সন্ধ্যায় হয়ে যায়। তো দাদু বুঝতে পারেনি একটা কুকুর সেখানে শুয়েছিল, ভাবছিল, কিন্তু না, সে কুকুরটা মরে পড়েছিল সেখানে। তো ফার্স্টে দাদু যেহেতু প্রচুর স্পিডে আসছিল, ইভেন কি 2-3টে টোটোকে ক্রস করেছে। তাদের কম বয়স যারা টোটো চালাচ্ছিল, তাদেরকে ক্রস করে দাদু এগিয়ে গেছে। আর আমরাও কিছু বলিনি। আর একটু জাস্ট 100 মিটার বাকি ছিল না আমার জন্য পোয়া বাগানে। আর জামাইবাবু এখানেই আমার জন্য ওয়েট করছিল, উনি বলছিলেন আনতে যাব। তো আমি বলি ঠিক আছে, টোটোটা পেয়েছি যখন আর আসতে হয় না। তো জামাইবাবু কলেজ শেষ করে আমাকে আনতেই যায় প্রতিবার ধলডাং থেকে। তো দাদু ওটা বুঝতে পারেনি যে কুকুরটা মরে পড়ে আছে, ভাবলো হয়তো হর্ন দিলে উঠে যাবে, কিন্তু না। তখন পরে বুঝলো যে মরে পড়ে আছে আর কি। সাইড কাটতে গেছিলো, সেই সময় আর টোটো সামলাতে পারেনি। টোটো প্রায় পাল্টি খেয়ে গেছিলো। টোটো পাল্টি খেয়েছে, আমাদের গায়ে পড়ে টোটো পড়েছে, এরকম আর কি। আমরা ভাবছিলাম যখন মনে হচ্ছিলো যে পড়ে যাবো, তখন তো মনে হচ্ছিলো না যে বাঁচবো বলে। যাই হোক, তখনের সিচুয়েশন তো সেই মুহূর্তে যে কী হচ্ছে সেটা এখন বলে বোঝানো যাবে না। তো ব্যাপারটা হচ্ছে, আমি ভেবেছিলাম ডান সাইড দিয়ে নেমে যাবো। সেই মুহূর্তে একটু স্লো ছিল, কিন্তু আমরা বুঝতে পারছি যে টোটোটা উল্টাবে বলে। কিন্তু আমাদের কাছে কোনো অপশন ছিল না, কারণ এই বাঁকুড়ার বেশিরভাগ টোটোই ডান সাইডটাতে দড়ি দিয়ে বাঁধা থাকে। বাঁধা থাকার একটা কারণ আছে, আমাদের গ্রামের দিকে বাঁধা থাকে না, কেননা শহর বাজারে সব সময় বাস, ট্রাক এইসব যায়। তো ডান দিকে যদি কেউ পড়ে যায়, বাঁ দিকে পড়লেও হয়তো সে বেঁচে যাবে, বা ডান দিকে যদি পড়ে, বেশিরভাগ যেহেতু গাড়ি বা বাস, ট্রাক যায়, মানুষ হয়তো সেতে ধাক্কা খেয়ে মারা পড়বে। এই জন্যই ডান দিকটা এদের সবসময় বন্ধ করা থাকে। তো আমার সেই দিন মনে হয়েছিল যদি বা ডান দিকটা খোলা থাকতো, হয়তো আমাদের কিছু হতো না, এইরকম ব্যাপারটা। তখন তো বুঝতেই পারিনি যে আমরা ঠিকঠাক থাকবো, এই যে সিচুয়েশানে আছি, এই সিচুয়েশানটা থাকবো বলে তখন মনে হয়নি। তো যাই হোক, নামতে তো পারিনি। তো আমি কী করেছিলাম, যখন টোটোটা উল্টাবে, আমি জাস্ট পাটা আগে এরকম পড়েছে আমার আর কি। পাটা দিয়ে আমি ভাবছিলাম যদি বেরোতে পারি বাঁ দিকটা দিয়ে, কিন্তু বাঁ দিকেও বেরোনোর অপশান ছিল না, ব্যারিকেড দেওয়া ছিল সেই।
এখন রাস্তার ধারে ধারে দেয় না, ব্রিজের ধারে ধারে ওরকম ব্যারিকেড দেওয়া ছিল, আর তার পাশে অনেক বড় বড় গর্ত, জমি ক্ষেত অনেক নিচুতে আছে আর কি। তো বেশিরভাগ কারোরই কিছু হয়নি, সবারই একটু চাচাচুলো হয়েছে, আমারও এগুলো চাচাচুলো হয়েছিল। 10-12 দিন হয়ে গেলো বলে এখন অতটা বোঝাচ্ছে না, লেগেও ছিল ভালো। বাট আমার কী হয়েছে, পায়ের হাড়টা যাচ্ছে, ভেঙেছে আর কি, ক্র্যাক হচ্ছে। তো প্লাস্টার করবে বলেছে, কিন্তু সুয়েলিং কমেনি বলে এখনও করছে না। বাকিদের সেরকম কিছুই হয়নি, কিন্তু সবাই ভেবেছিল যে বাকিদেরই হয়েছে, আমার হয়নি, এরকম সিচুয়েশন। তখন তো মনে হচ্ছিলো ওই যে ব্যারিকেড দেওয়া আছে ওখানেই মাথা ঠুকে আমরা মারা পড়বো। সেই মুহূর্তে মনে হয়নি যে আমরা বেঁচে ফিরে আসবো। যাই হোক, তো ওখানে সেই মুহূর্তে অনেক লোকজন জড়ো হলো, আর আমাদের ফোন ব্যাগ যা সব ছিল সব ছিটকে পড়ে গেছিলো। তো আমি যথাক্রমে আমার ফোনটা হাতে তুলে জামাইবাবুকে জাস্ট ফোনটা করেছি। জামাইবাবু তখন ব্যস্ত, আমি অনেকবার ধরে কল করতে, জামাইবাবু সঙ্গে সঙ্গে আমাকে নিতে এসেছিলো আর কি সেই মুহূর্তে। তার আগে সেখানে অনেক লোক জমা হয়ে গেছিলো। বাট আমি টোটোটা উল্টে যাওয়ার পরও সাইডে ফাঁক দিয়ে বেরিয়ে ফোনটা তুলেছিলাম আর কি, দিয়ে বাড়িতে ফোনটা করেছিলাম মানে জামাইবাবুকে। বাকিরা সব চাপাই পড়েছিল, ওখানে যারা লোকজন হেল্পের জন্য এসেছিলো তারা ওদেরকে তুললো। দাদুরও ভালোই লেগেছে, চাচাচুলো হয়েছে আর কি। আমি ফার্স্টে বেরিয়ে এসেছি ওখান থেকে, টোটোর তল থেকে। তো সবাই ভাবলো আমার কিছু হয়নি, ইভেন আমিও বুঝতে পারিনি যে আমার পায়ের হাড় গেছে। আমি ভাবলাম হয়তো চাপা পড়েছে, তাই হয়তো একটু মোচক টোচক লেগেছে। তো ওদেরকে সবাই জল টল দিচ্ছি, ওদেরকেই তোলার বন্দোবস্ত করছে। আমাকে দেখে ওদের সুস্থই মনে হয়েছে, ভালো ভেবেছে হয়তো তাদেরও হয়েছে। বাট না, তাদেরকে তোলার পরে তারা হেঁটে হেঁটে চলে গেলো, আমি একা সেখানে ব্যথায় ছটফট করছিলাম। তারপরে আমি তো আর বাইকেও উঠতে পারিনি জামাইবাবু, যে এক্সরে ফেক্সরে করতে যাবো, প্রচুর যন্ত্রণা, প্রায় সেন্সলেসের মতো হয়ে গেছিলাম সেই মুহূর্তে। আর বাইকে আমি কোনো মতে উঠতে পারিনি। রাস্তার টোটোকে দাঁড় করা ছিল, কেউ দাঁড়াচ্ছিল না, অ্যাক্সিডেন্ট হলে যেটা হয়ে থাকে আর কি, পাবলিকরা একটু সরে সরেই যায়। বাট সেখানে পাবলিকরা খুব হেল্পফুল ছিল, আর একটা টোটো দাঁড় করে আমাকে সেখানে তুলে দিল। বাট টোটোটা যে চালাচ্ছিল সেখানেও আমার পা প্রচুর যন্ত্রণা করছিল, এত বেশি যন্ত্রণা মানে আমি রইতে পারিনি সেই মুহূর্তে। তো প্রথমেই আমরা একটা গেছিলাম ডাক্তারঘর, ওখানে কিছু হয়নি সেরকম, যে এক্সরে করেছিলাম। তো এক্সরে করে ওরা বললো যে 3 জায়গায় ক্র্যাক আছে, প্লাস্টার করলে 8-9 মাস লাগবে সারতে, হয়তো ওটি করতে হবে। আমি তো শুনেই ভয় খেয়ে গেছি। যাই হোক, প্রচুর যন্ত্রণা করছিল, আমি তো হেঁটে যেতে পারিনি, আর এইভাবে যে এখন কিতকিত খেলছি এটাও সেই মুহূর্তে পারিনি। জামাইবাবু কোলে করে করে নিয়ে গেছে সব জায়গা, এক্সরে করতে আর করতে, ওষুধ দোকান প্রতিটা জায়গায়। তারপরে টোটো করে আবার বাড়ি এসেছিলাম, প্রচুর যন্ত্রণা, সেই দিন যন্ত্রণা তো বলে বোঝানো যাবে না। যাই হোক, তার পরের দিন যখন সকালে গেলাম, ইভেন আমি কোনো ইঞ্জেকশন সেই মুহূর্তে নিয়েছিলাম, ট্যাবলেট নিয়েছিলাম, ইঞ্জেকশন আমার একটু ফোবিয়া আছে। তারপরের দিন যখন আমি, সেদিন তো ডাক্তার দেখাতে পারিনি, জাস্ট যে এক্সরে করেছিল সেই বলেছিল যে প্লাস্টারে এটা ঠিক হবে না, ওটি করতে হবে, 2-3 জায়গায় ক্র্যাক আছে, খুব ভালোই ক্র্যাক আছে। আমি তো শুনি বলে আমার সাথে এইটা হওয়ার ছিল, কেননা এতজন ছিল, একজন মহিলা নেমে গেছিলো আর কি। তারপরে আমি একটু সাইডে বসেছিলাম টোটোটা, তো পাটা আমার আগে পড়েছে, পাটা যেহেতু আমার আগে পড়েছে, টোটোটা সেই মুহূর্তে উল্টেছে বলেই মনে হয় পাটা মুচড়ে গেছে। আমি ভাবলাম হয়তো জাস্ট মানে কী বলবো, মোচড় লেগেছে বা শিরার উপরে শিরা চেপেছে। অনেকেই বলছে যে এত ফুলেছে মানে শিরা চাপেনি, হারিয়ে লেগেছে। তারপরের দিন ডাক্তারকে দেখাতে গেলাম, সে তো বললো যে না, একটা ক্র্যাক আছে, বললো একটাই দেখা যাচ্ছে, তো প্লাস্টার করবো 6-7 দিন বাদে, আর এবার এক্সরে করবো। মানে ওর ডাউট আছে যে একটার পরেও হয়তো আর একটা ক্র্যাক থাকতে পারে। তো 7 দিন পর গিয়েছিলাম, সেদিনও সোয়েলিং কমেনি। আজ তো 10-12 দিন হয়ে গেল, হ্যাঁ 12-13 দিন হয়ে গেল, এখনও সোয়েলিং আছে। তো পরের বার যখন গেলাম চেক আপে, তখনও ডাক্তার বললো সোয়েলিং আছে, এখন করবে না প্লাস্টার, আরও 5-6 দিন সময় চেয়েছে। একবার করে প্রচুর যন্ত্রণা করে, অ্যান্ড প্রচুর ফুলেছিল, এখন কমেছে। সবসময় আইস প্যাক লাগাচ্ছি, অ্যান্ড একটু পাটা বালিশের উপরে তুলে আছি বলে। বাস এইটুকুই গল্প, যেটা শর্টস ভিডিওর মাধ্যমে জানানো যেত না, যেহেতু আমি 15-20 সেকেন্ডের শর্টস ভিডিও বানাচ্ছি, তাও সবাই ইন্টারেস্ট হারাচ্ছে। তুমি লং ভিডিওর মাধ্যমে একটু জানিয়ে দিলাম। অ্যান্ড চুল দেখতে পাচ্ছ কী পরিমাণ ঝরছে, কবে থেকে ভাবছি কাটবো, আবার একটু হেয়ার কেয়ার করবো, কেননা আমি হেয়ার রিলেটেড ভিডিও ছাড়ি, আমার একটাও, যখনই আমার এত বেশি হেয়ার ফল হয় আমি হেয়ার কেয়ার করতে শুরু করি, তো কী হয় আমার সব ঠিক হয়ে যায়। এবার প্রচুর আবার হেয়ার গ্রোথও হয়। এই 3-3.5 মাসের উপর হয়ে গেলো আমি না চুলে তেল মেখেছি ঠিকঠাক করে, ঠিকঠাক কেন মাখাই হয়নি, হয়তো হার্ডলি 2বার মেখেছি, আর না কোনো কিছু লাগিয়েছি।
আর কালী পুজো যে গেল প্রতিদিন শ্যাম্পু করতাম। আমাদের কালী পুজো প্রায় 7-8 দিন ধরে চললো, তো প্রতিদিন শ্যাম্পু করছিলাম, এই জন্য আমার বেশি রাফ হয়ে গেছে অ্যান্ড স্কাল্পটা ড্রাই হয়ে গেছে হয়তো। হেয়ার মাস্ক বা কোনো কিছুই লাগানো হয়নি ওই জন্য বিশেষ করে। অ্যান্ড তার থেকে বড় জিনিস সানলাইট নেওয়া হয়নি আমার, তার জন্য আমার স্কাল্পটা আরও বেশি নরম হয়ে গেছে। তোমাদেরকে তো দেখালাম যে কতটা হেয়ার ফল হচ্ছে, তাও তো এখন আমি কমিয়ে করিনি, তাহলে কতটাই হবে। এতটা চুল ছিল মোটা, এই 2 মাস না 1 মাস বেশি চুল পড়ছে, কালী পুজোর পর থেকে আরও বেশি। এখন ভাবলাম হেয়ার কেয়ার করবো, তারপরে এই যে এই সিচুয়েশানে পড়ে আছি। তার সাথে শীতকাল পড়ে গেল, দেখি যদি ছাদে উঠতে পারি, একটু ওখানে সানলাইট নিয়ে আসবো স্কাল্পটাকে। তো আমার এই চুলটা আমি কেটে দেবো ভেবেছি, চুলটা কাটা হলে পর তোমাদের সাথে হেয়ার কেয়ার ভিডিও আমি হিন্দি চ্যানেলটাতে শেয়ার করবো, দেখবে আমার ঠিক হয়ে যায়, সময় লাগবে, 2 মাস হেয়ার কেয়ার করতে হবে। তো আজকে ভিডিওটা আর বেশি লেন্দি বানাবো না, আজকে জাস্ট মর্নিং রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর অন্য ব্লগে বাকিগুলো শেয়ার করবো। আর এক-দুটো ক্লিপ আমি শেয়ার করবো, এই দিদির ছেলে গেছে স্কুল, জামাইবাবু আনতে গেছে, আমি এখানে চা বসালাম ওই জন্য। ও আসুন একটু ঝড়টা দেখে নাও। দিদি এখানে গোছগাছ করছে, কেননা ওর ছেলে আসলে এগুলো ওর কিছুই লাগবে না, সব ফেলে দেবে নিচে নিচে। আর ওর সব কাচাকুচি করে রেখেছে, কেননা ওর ছুটি শেষ হয়ে এসছে, ও এরপর চলে যাবে, তার জন্য। এই তোর বেটা চলে এসছে তাড়াতাড়ি, ও গোছগাছ করছে তাড়াহুড়ো করে, ও সব ফেলে দেবে। দেখো আসছে, সিনটা দেখো জাস্ট, যাচ্ছি একটু। বেটা আসে নাই? বেটু কোথায় আছে? মা যাও যাও, বেটু আসেনি, বেটুকে খুঁজবে, যাও যাও মা, যাও যাও যাও, বেটু আসেনি, বেটু কোথায় রয়ে গেছে, খুঁজবে, যাও যাও মা। বেটু কোথায় চলে গেছে? তুমি বেটুকে কোথায় রেখে চলে এলে? চুপ করে একটু, আওয়াজ পালে মনে হচ্ছে না না আসেনি। কি করছি? ভিডিও করছি, তুমি হাই বলে দাও। হাই করো। ভালো নাও টুকলু, দাও একটা মাসিকে, আমি তোমার শোনা মাসি। তুমি কি আমাকে মাংস করে খাই দিবে? কেন? তুমি, আমি তোমাকে ভালোবাসছি না নাকি? কি বলছো? আসো, আর বাবা কি দিচ্ছে আমাকে দেখি যাও। টুকলু তোমার চুলটাকে কাটলো। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল পায়ের জন্য, বুঝতে পারিনি। দিদি এখানে চা খাচ্ছিল, ছুটিও শেষ হয়ে এসেছে, তার জন্য কথা বলছিল।